আসসালামু আলাইকুম। নারী নির্যাতনের দুটো ঘটনা আজকে জানাবো এবং সে প্রেক্ষিতে কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নেব। একটি হচ্ছে টাঙ্গাইলের ঘটনা। খুব নির্মম সেই ঘটনা। এক নারীকে, যার বয়স সম্ভবত 25 থেকে 30 হবে, এই বয়সী এক নারীকে গর্ভাবস্থায় ধর্ষণ করা হয়, তার উপর শারীরিক অন্যান্য নির্যাতন করা হয় এবং একটা পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। আর তার পেটে যে 5 মাসের সন্তান ছিল, ভ্রূণ ছিল, সেই 4-5 মাসের ভ্রূণকে সেও হত্যার শিকার হয়। কিভাবে? ওই নারীকে এমনভাবে নির্যাতন করা হয়, এমন পাষণ্ড আচরণ করে পাশবিকতার সাথে তাকে ধর্ষণ করা হয়, তার সারা শরীর খুবলে খাওয়া হয়, যে কারণে নারীর গর্ভ থেকে ছিটকে বেরিয়ে যায় সেই 4-5 মাসের ভ্রূণটি, শিশুটি, এবং কয়েক হাত দূরে, নারীর পেছন দিকটায় কয়েক হাত দূরে সেই ভ্রূণ, সেই শিশুটি পড়ে থাকতে দেখা যায়। সেখানে পুলিশ দেখা যায় সেখানে এসেছে, ছবি তুলছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য হয়তো ব্যবস্থা নেবে, এরকম বোঝা যাচ্ছে। আর চারপাশে লোকজন জড়ো হয়ে আছে। কেউ কেউ বলাবলি করছে যে নারীটির উপর কতটা পাষণ্ড, পাশবিক এবং মধ্যযুগীয় বর্বরতা চললে পেটের বাচ্চা 4-5 মাসের, সেটা বিশেষ অঙ্গ ছিঁড়ে, ফুঁড়ে, ফেটে বেরিয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়ে থাকতে পারে। একেবারে ফর্সা, কি বলবো আর, আগুনের মতো দেখতে দেহসৌষ্ঠ এই নারীটি উপুড় হয়ে পড়ে আছে নদীর কিনারে। ধবধবে হাত, বাহু, নিতম্ব সব উন্মুক্ত। কতটা পাশবিকতা তার উপর চলেছে একটিবার শুধু আপনারা ভাবুন। যদি শত্রুরও স্ত্রী হয়, সে মহাশত্রুরও স্ত্রী হয়, সে অনেক বড় গর্হিত অন্যায় করেছে, সেই লোকেরও যদি স্ত্রী হয়, অথবা এই নারীটি যদি সেই রকমের কোনো গর্হিত, ক্ষমার অযোগ্য অপরাধ করে থাকে, তাহলেও কি এইভাবে নির্যাতন করে মেরে ফেলা যাবে, নাকি আইনের হাতে তুলে দেয়া যাবে? আমরা জানি না এই নারীর কোনো অপরাধ ছিল কিনা, অথবা এই নারীর ভাই, বোন বা স্বামীর কোনো অপরাধ ছিল কিনা, যে অপরাধের দায় তার কাঁধে নিতে হয়েছে এবং তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। নারীর কি দোষ, কি আছে না আছে, সেটা তো অনেক দূর, কিন্তু যেভাবে, যে নির্মমভাবে এই নারীটির উপর অত্যাচার চালিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার গর্ভের ভ্রূণটিকে ছিটকে বেরিয়ে পড়তে পাশবিকতা চালানো হয়েছে, তা কি অনুভূতি দিয়ে, কি ব্যাখ্যা দিয়ে প্রকাশ করলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে জানি না। কোন উপমা, কোন সিনেমার ডায়লগ অথবা বিরহের কি উৎকলন ব্যবহার করলে, কষ্টের কি বাক্য, কি নাট্যাংশ, কি করলে, কিভাবে বললে, কিভাবে দেখালে এই নির্মমতার সঠিক দৃশ্য চিত্রায়ন করা সম্ভব জানি না, আমরা জানি না।
এইভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে একটি নারীর উপর, গর্ভের শিশুর উপর মানুষ নির্যাতন করতে পারে? এরা কি মানুষ নাকি পশুও তো না। পশুর চেয়েও খারাপ কিছু পৃথিবীতে কি আছে কিনা জানি না। কিভাবে তাদেরকে কি বলে এই পাষণ্ডদের পরিচয় দেব জানি না। প্রিয় দর্শক, আল্লাহ তো পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, বিবেক দিয়েছেন, বোধ দিয়েছেন। আমরা যদি এগুলো হারিয়ে ফেলি, একেবারে জলাঞ্জলি দেই, তাহলে আমাদের কাছ থেকে আর কারো কিছু পাওয়ার নেই। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে দ্রুত তো ধরা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং এমন শাস্তি সেটা হতে হবে যে শাস্তি দেখে পড়ে বুঝে মানুষ, কোনো কালপ্রিট আর কেউ কোনোভাবেই এই সুযোগটি নেবার চেষ্টা করবে না। কোন নারীর উপর এইভাবে আক্রমণ করা, ধর্ষণ করা, হত্যা করা, নারীর ভ্রূণ নষ্ট করা, এই ধরনের অপরাধ আর করতে সাহস করবে না। আমরা এই রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু শাস্তি কি হয়? দৃষ্টান্ত কি দেখছি? এই ৫৫টি বছর হয়ে গেল স্বাধীনতার পর, কি দেখছি আমরা? আরেকটি ঘটনা ময়মনসিংহের নেত্রকোনায় ঘটেছে। এক নারী তার ৩ বছরের ছোট্ট শিশুটিকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কিছু লোক, ২-৩ জন লোক এটা বুঝতে পারে যে নারীটি একা একা কোথাও যাচ্ছে। এটা গ্রামীণ এলাকার কথা। নির্জন পথে এই নারীটিকে ৩ বছরের বাচ্চা সহ পেয়ে তাকে ফুসলিয়ে বলে যে তোমাকে আমরা এগিয়ে দেব, অনেক দূর পথ, তুমি আমাদের সাথে আসো। তো নারীটি যেহেতু কোনো কিছু খেয়াল করেনি, বোঝেনি, সে তাদের সাথে যেতে যেতে এমন একটা জায়গায় তারা নিয়ে গেছে যেখানে প্রায় জঙ্গলের মতো, আশেপাশে কোনো বাড়িঘর নেই। ঠিক তেমন জায়গায় নিয়ে যেয়ে তাকে জোর করে ধরে, যেহেতু 2টো পুরুষ আর ছোট্ট একটি শিশু ওই নারীর, এই 2টো পুরুষ সম্ভবত 2-3 জন ছিল, তারা নির্জন স্থানে নিয়ে যেয়ে, জঙ্গলের মতো স্থানে নিয়ে যেয়ে এই ছোট্ট শিশুটিকে বেঁধে রেখে এই নারীটিকে ধর্ষণ করে। এরকম প্রায় 4-5 বার তারা যৌথ ধর্ষণ করে। এই অবস্থায় নারীটি তো সেখানে অসহায় হয়ে যায়, চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে এরা চলে যায়। নারীটি ওই অবস্থায় শিশুটিকে কোনো ক্রমে কাছে টেনে নিয়ে আবার হাঁটতে থাকে। ততক্ষণে নির্জন জায়গায় আরেকটি দল, পাষণ্ডের দল, 4-5 জন, তারা এই নারীটিকে ওই আহত অবস্থায় জোর করে কাঁধে করে তুলে নিয়ে যায় এবং আরেকটা বাড়িতে যায়, অনেকটা খামার বাড়ির মতো, সেখানে নিয়ে যায় এই 4-5 জন, এবং সেখানে নিয়ে যেয়ে এই নারীটিকে আরো প্রত্যেকেই 4-5 বার করে ধর্ষণ করে। আর শিশুটি যখন এই ছোট্ট তার কোমল হাত দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, চিৎকার করার চেষ্টা করে, তাদেরকে বাধা দেবার চেষ্টা করে, তখন ওই ছোট্ট 3 বছর বয়সী শিশুটিকে তারা প্রহার করে। তার মুখে মারে, তার পিঠে মারে, তার নিতম্বে মারে, তাকে প্রহার করে এবং তাকে বেঁধে রাখে। শিশুটি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায়। আর নারীটিকে যেহেতু সংঘবদ্ধ ধর্ষণ, 4-5 জন মিলে 4-5 বার করে, সুতরাং নারীটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন জ্ঞান ফেরে তখন এই নারীটি অসুস্থই, পুরোটাই অসুস্থ, সে তার শরীর নিয়ে আর চলতে পারে না।
এই অবস্থায় নারীটি কোনো ক্রমে তার শিশুটিকে কাছে টেনে নিয়ে তাকে জাগিয়ে একটু এগিয়ে যেয়ে মানুষের হেল্প চায়। ততক্ষণে একটি লোক, আরো কয়েকটি লোক আসে কাছে। একটি লোক দাবি করে এই নারীটি তার পরিচিত, তিনি এই নারীকে নিয়ে যেতে চান, চিকিৎসা দিতে চান। সেখানে ততক্ষণে কিছু লোক জড়ো হয়ে যায়। এই নারীটি জানান যে লোকটি তাকে চাইছে সেই লোকটিকে তিনি চেনেন না। তার মানে হচ্ছে সেই লোকটি আরেকটা ফন্দি করে এই প্রথমবার 2-3 জন এর মাধ্যমে ধর্ষিতা হলেন, এরপর 4-5 জন মিলে ধর্ষিতা হলেন। এই অবস্থায় আরেকটি লোক এসেছে যে কিনা আরেক টায়ারে, আরেক স্তরে এই মেয়েটিকে নিয়ে, এই নারীটিকে নিয়ে ধর্ষণ কাজে লিপ্ত হবে, সেই দুরভিসন্ধি নিয়ে কাছে আসেন। নারীটি বলে যায় কাপা কাপা কণ্ঠে, অসুস্থ কণ্ঠে, কোনো ক্রমে মিনমিন করে বলে দেয় যে এই লোকটিকে তিনি চেনেন না, এই লোক তাকে কোথায় নিয়ে যেতে চায়, হাসপাতালে নেবার নাম করে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তাদের সহায়তায় হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। প্রিয় দর্শক, এটা আমাদের বাইরের কোনো দেশের গল্প নয়, বা অন্য কোনো ওই যে দেশ সমূহে শুধু যুদ্ধই লেগে থাকে, আফ্রিকার কোনো দেশ অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ এমন নয় যে সেখানে নারীরা অসহায় যুদ্ধের কারণে। বিভিন্ন দেশের সীমান্তে কিন্তু বিদ্রোহীদের নানা রকমের যুদ্ধ লেগেই আছে সারা বছর ব্যাপী। সেখানে নারীদের কোনো মূল্য নেই, দাসীর মতো তারা ব্যবহৃত হচ্ছে। সেই রকম কোনো কান্ট্রির গল্প এটা নয়, এটা আমাদের প্রিয় বাংলাদেশের গল্প, টাঙ্গাইলের গল্প, নেত্রকোনার গল্প। যে বাংলাদেশের মুক্তির জন্য স্বাধীনতা চেয়ে মুক্তিকামী বীর যোদ্ধারা 71 সালে জীবন দিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, লড়াই করে গেছেন বুক উঁচিয়ে। সেই মানুষেরাই যারা বিপ্লবী, বিদ্রোহী, বাংলাদেশের ভালো চায়, সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বাংলাদেশের এই জাতিকে, বাংলাদেশী জাতিকে একটি গর্বের ইতিহাসে সুউচ্চ আসনে আসীন জাতি হিসেবে দেখাতে চায় বিশ্বে। সেই তারাই 90-এর গণ অভ্যুত্থান করেছে স্বৈরাচার এরশাদকে তাড়াতে। সেই তাদেরই বংশধর, রক্ত যাদের মধ্যে প্রবাহিত সেই বীরদের, তারাই 24-এর 36 জুলাইয়ে আরেক স্বৈরাচারকে ঝেঁটিয়ে বিদায় করেছে বিপ্লবের মাধ্যমে। আমরা চেয়েছিলাম একটি দেশ, যে দেশে তনু হত্যার বিচার হবে, আসিয়া হত্যার বিচার হবে, তনু, আসিয়া, এই যে ধর্ষণ এবং ধর্ষণ শেষে হত্যা, এদের দৃষ্টান্তমূলক বিচার হবে। আরো কত কত আছে, এগুলো বলতে গেলে এই কন্টেন্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। কোথায় সেই বিচার? আজকে নারীবাদীরা, ওই ইসলামপন্থী যে দলগুলো আছে, তারা একটু যদি নারীদের আব্রু, লেবাস, নারীদের যে নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে যখন একটু ওয়াজ করেন বা একটু হয়তো বলেন, তখন নারীবাদী সংগঠনের নেত্রীরা যেভাবে ফুঁসে ওঠে আর কথা বলা শুরু করে, অথচ তাদের চোখের সামনেই আসিয়া ধর্ষিতা হয়, তনু ধর্ষণ হত্যা হয়, এছাড়া আরো কত কত ধর্ষণ হত্যা। আর এই টাঙ্গাইলের কথা বললাম, এই নেত্রকোনার কথা বললাম, এরকম বহু ঘটছে প্রায় প্রতিদিন। তখন এই নারীবাদী সংগঠনের নেত্রীরা, নারী নেত্রীরা, তারা কিছুই বলেন না। মনে হয় ধর্ষণটা এখানে বৈধ, সংঘবদ্ধ ধর্ষণ আরো বৈধ। আর সংঘবদ্ধ ধর্ষণ শেষে পেটের বাচ্চা, 4-5 মাসের ভ্রূণ, সেটা ছিটকে বেরিয়ে যাবে, সেটা আরো বৈধ এবং আরো ঠিক আছে। সুতরাং এখানে নারীবাদী যে বিপ্লবী চেতনা, সেটা তুলে ধরার কোনো প্রয়োজন নেই। এই তথাকথিত নারীবাদী বিপ্লবী চেতনা দিয়ে আমরা কি করব? দুটো ঘটনার বর্ণনা করলাম, আপনারা নিশ্চয়ই এই দুটো ঘটনা শুনতে শুনতে আপনাদের হয়তো চোখে জল এসে গেছে, এবং কয়েক ফোঁটা জল হয়তো আপনার এই বুকের কাছে বা আপনার কাপড়ে পড়েছে, জামাতে পড়েছে। আমরা বলবো যে এই ক্রন্দন, নারীদের প্রতি এই সহিংসতা আমরা কত দেখব?
এমন কি ব্যবস্থা করা যায় না যে ব্যবস্থার মাধ্যমে এটা কোনোভাবেই আর কেউ করতে দুঃসাহস দেখাবে না বা করবে না, অথবা সংখ্যায় কমে আসবে? এমন কি কোনো ব্যবস্থা করা যায় না? নাকি এটা চলতেই থাকবে? নাকি এটাই ঠিক আছে? এই নারীরা যাদেরকে আপনারা অপমানিত করছেন, ধর্ষণ করছেন, হত্যা করছেন, আজকে তনু নিজের সন্তানের মতো, যে আর্মি অফিসারগণ এটা করেছেন, নিজেরই তো সন্তান, মাত্র সেই সময় সে হয়তো 16-17 বছরের একটি মেয়ে ছিল, টকবগে তরুণী। সে আবৃত্তি করত, নাচ করত, গান গাইত সুন্দর করে, কত কো কারিকুলার অ্যাক্টিভিটিজে সে দারুণ তার প্রতিভা দেখিয়েছিল এবং সে ক্লাসেও ফার্স্ট ছিল, মেধাবী ছিল। সেই সুন্দর মেয়েটিকে আর্মি অফিসারগণ ধর্ষণ করল নিজের মন মতো করে এবং তার গোপনাঙ্গে মরিচ ঢেলে দিল, যাতে করে ডিএনএ পরীক্ষায় ধরা না পড়ে যে সে ধর্ষিতা হয়েছে কিনা। এর পরও বিচার হবে না। ধর্ষিতা যেই হোক, আর্মি অফিসার হোক, আর আর্মি প্রধান হোক, আর পুলিশ প্রধান হোক, আর যেই হোক, রাষ্ট্রপ্রধান হোক, তার তো আইন অনুযায়ী শাস্তি হবেই, নাকি? না সে ক্ষমা পাওয়ার যোগ্য? কি ভয় আমাদের ভেতরে কাজ করে? অন্যায় করবে আর আমরা ভয় বা চাপে সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব না, বিচার করব না, তা কি হতে পারে? আসিয়ার যে হত্যা হলো, ধর্ষণ হলো, সেখানে যে এত অপরাধ করা হলো, তার সাথে তার তালই, তার দুলাভাই এবং আরেকজন, এগুলো মিলে যে করলো, সেটার কি কোনো বিচার হয়েছে? সে সময় তো আসিফ নজরুল বলেছিলেন, আমরা 1 মাসের মধ্যে বিচার করব। একটা বিচার করতে 1 মাস লাগে, যেখানে প্রমাণ আছে, তথ্য আছে, ভিডিও আছে, টেস্ট করা আছে, সবকিছু হচ্ছে, প্রমাণিত হয়েছে। সেখানে তো 7 দিনের মধ্যে বিচার দ্রুত গতিতে করে ফেলা সম্ভব। আর এমন অন্যায়ের বিচার 1 মাস, 2 মাস, 6 মাস লাগবে কেন? এই সেই নারী আসিয়া আমাদেরই তো সন্তান, আমার তো নাতির বয়সী, আর অন্যান্যদের হয়তো যারা আমাদের চেয়ে ছোট আছেন তাদের তো সন্তান তুল্য। সেই সন্তান তুল্য একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করে কয়েকজন মিলে মেরে ফেলতে হবে? এই যে টাঙ্গাইলের ঘটনা, 25 থেকে 30 বছর বয়সী নারী, এইরকম নারী তো আমাদের স্ত্রী আছেন, আমাদের হয়তো বোন আছেন, এবং কারো কারো এই আমার বয়সী, কারো কারো হয়তো সন্তানই আছেন ওই বয়সী। তাহলে যখন এই কাজগুলো করেন, তখন মনে পড়ে না যে আমি পুরুষ হিসেবে জন্ম নিয়েছি নারীর অধিকার দেবার জন্য, নারীর নিরাপত্তা দেবার জন্য। সে আমার নিজের স্ত্রী হোক, মা হোক, বোন হোক, শালিকা হোক, অথবা বেয়াই হোক, অথবা আমার বাংলাদেশের কোনো মানুষ হোক, অথবা বিশ্বের কোনো মানুষ হোক না কেন, নারী হোক না কেন, তার নিরাপত্তা দেবার দায়িত্ব তো আমার। আমি পুরুষ, সেই জন্য তো আমি পুরুষ। আর আপনি যদি আপনার সেই খায়েশ মেটাতেই হয়, তাহলে বৈধ উপায় আছে, প্রক্রিয়া আছে। এছাড়া অবৈধও কিছু প্রক্রিয়া আছে, যেটা বৈধতার নিরিখে অবৈধ কাজ। যেমন প্রস্টিটিউট আছে, সেখানে গভর্নমেন্ট তারা সেটা অ্যালাউ করে নিয়েছে বা রেজিস্ট্রেশন তারা করতে দিয়েছে, সে অনুযায়ী সেখানেও তো আপনি অর্থের বিনিময়ে করতে পারেন। যদিও সেটা ঠিক নয়, এটা ভারী অন্যায়, ইসলাম অনুযায়ী নৈতিকতার দিক থেকে মহা অপরাধ। কিন্তু এই অবৈধ কাজটি সরকার বৈধতা দিয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে, সুতরাং সেখানেও কিন্তু করা যায়। আমরা বলছি সেখানে আপনি করবেন তা নয়। এছাড়া বৈধ উপায় বিয়ে তো আছেই। সুতরাং সেগুলো বাদ দিয়ে আপনি অন্যায়ভাবে যা করছেন, তার জন্য কঠিন একটা শাস্তির ব্যবস্থা হওয়া দরকার। আজকে নেত্রকোনার যে গল্পটি আমি বললাম, একটু ভাবুন যে আপনার স্ত্রী যদি এই অবস্থায় পড়তো, অথবা আপনার বোনটি যদি এই অবস্থায় পড়তো, সেই নারীটি যদি আপনার মা হতো, সেই নারীটি যদি আপনার কাছের আত্মীয় হতো, আপনজন হতো, তাহলে আপনি কিভাবে বিচার চাইতেন? যারা বিচার করেন, যারা তদন্ত করেন, যারা এই কেসগুলো নেন, তারা যদি এইভাবে ভাবেন, তাহলে আপনার রক্ত কি আপনার শরীরে থাকবে, না টক বগিয়ে লোমকূপ ফুঁড়ে রক্ত বেরিয়ে আসবে প্রতিশোধের নেশায়? আমরা বলবো, কোনো কথা শুনতে চাই না। এর প্রত্যেকটির বিচার চাই, সে হোক দেরিতে, কিন্তু বিচার করতে হবে। যে বিচারের
এই কার্যক্রম দেখে, কার্যকারিতা দেখে মানুষ ভয় পেয়ে এই ধরনের কাজ করবে না, বা করলেও সংখ্যায় খুবই কম হবে।